1085, 85 heavy, roger, advise the airport is starting to lane 4 right, ready, runway 1977 সালের এক অশান্ত সময়ে জাপানিজ রেড আর্মি ঢাকায় নিয়ে এসেছিল জাপান এয়ারলাইন্সের একটি ছিনতাই হওয়া বিমান। এক সপ্তাহ ধরে জিম্মি সংকট, আন্তর্জাতিক চাপ আর টান টান আলোচনার পর ঘটনার নাটকীয় সমাপ্তি ঘটে। আজ সেই গল্পই আপনাদেরকে শোনাবো। 1977 সালের 28 সেপ্টেম্বর, দিনটা ছিল বুধবার। ভারতের স্থানীয় সময় বেলা 11:15। প্যারিস থেকে ছেড়ে আসা জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইট 472 ভারতের বোম্বে মানে আজকের মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। মাটি থেকে 11,000 ফুট উপরে পৌঁছানোর কিছু পরেই ক্যাপ্টেন বার্তা পাঠালেন, বিমানটি ছিনতাই করা হয়েছে। DC-8 মডেলের সেই বিমানে ছিলেন 151 জন আরোহী, ক্যাপ্টেন সহ 14 জন ক্রু আর 137 জন যাত্রী। সকাল 11:07 বোম্বেতে জাপান এয়ারলাইন্স অফিসে সেই বার্তা পৌঁছায়। নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে কথোপকথনে শোনা গেল একটি নাম, জাপানিজ রেড আর্মি, বাংলায় যাকে বলা হয় জাপানি লাল ফৌজ। ঢাকার সময় সকাল 10:30টার দিকে বিমানটি তেজগাঁও বিমানবন্দরের আকাশে পৌঁছায়। অবতরণের অনুমতি না পেয়ে প্রায় 1 ঘন্টা ধরে ঢাকার আকাশে চক্কর দিয়ে 11:31 নিয়ন্ত্রণ টাওয়ারের নির্দেশ অমান্য করে রানওয়েতে নেমে যায় জাপান এয়ারলাইন্সের ছিনতাই হওয়া বিমানটি। ছিনতাইকারীরা জানায় তারা জাপানি লাল ফৌজের সদস্য। জাপান সরকারের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসাবেই তাদের এই অভিযান। বাংলাদেশ সরকার দ্রুত বিমানবন্দর বন্ধ করে দেয়, নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় শতাধিক। দুপুরে জঙ্গিরা হুঁশিয়ারি দেয়, বিমানের 200 গজের মধ্যে কেউ আসলে যাত্রীদের হত্যা করবে। বিমানটি বোমা মেরে উড়িয়েও দিতে পারেন তারা। তবে তারা দাবি জানান তাদের বিদ্যুৎ, খাবার ও পানি সরবরাহ করতে হবে। দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার থেকে ছিনতাইকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। সেই কথাবার্তার সবকিছু ঢাকায় অবস্থিত জাপানি দূতাবাসের মাধ্যমে টোকিওর পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দেওয়া হয়। মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, এই জাপানিজ রেড আর্মি কারা? এরা ছিল জাপানের এক উগ্র বামপন্থী গোষ্ঠী, যাদের উদ্দেশ্য বিশ্বজুড়ে বিপ্লব ছড়িয়ে দেওয়া। জাপান এয়ারলাইন্সের বিমানটি যখন নিজেদের কবজায় নেয় রেড আর্মিরা, তখন তারা একে অপরকে নাম ধরে নয়, সাংকেতিক নম্বর ধরে ডাকত। যেমন কেউ ডাকত 10, কেউ 20, আবার কেউ 35। 1970 সালের পর থেকে এই উগ্র বামপন্থী গোষ্ঠীটি একের পর এক বিমান ছিনতাই ও হামলা চালিয়েছে। আর 1977 সালে 2টি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটায় তারা। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ঢাকারটি। 28 সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছিনতাইকারীদের দাবি, জাপানে আটক 5 রেড আর্মি সদস্যকে মুক্তি দিতে হবে, না হলে বিমানের বিস্ফোরণ ঘটানো হবে। পরের দিন বৈরুত থেকে আরেকটি বিবৃতিতে জানানো হয়, ঢাকায় অবস্থানরত এই দলকে 80,000 পাউন্ড পেট্রোল দিতে হবে। আবার টোকিওর খবরে আসে মুক্তিপণ হিসাবে কয়েক মিলিয়ন ডলারও চাওয়া হচ্ছে। ছিনতাই হওয়া সেই বিমানে প্রথমবারের মতো খাবার পৌঁছায় 29 সেপ্টেম্বর সকালে। যাত্রীদের জন্য লাঞ্চ বক্স আর অল্প কিছু পানি দেওয়া হয়। কিন্তু ছিনতাইকারীরা কিছুই ছোঁয়নি, কারণ তাদের সন্দেহ ছিল খাবারে ঘুমের ওষুধ মেশানো হতে পারে। নিজেদের জন্য আনা বিস্কুট আর অল্প কিছু পানি খেয়ে পুরোটা সময় কাটিয়ে দিয়েছিল ছিনতাইকারীরা। এক পর্যায়ে জাপান সরকার জানায় কারাবন্দী কয়েকজনকে মুক্তি দিতে এবং মুক্তিপণ দিতে তারা প্রস্তুত। ছিনতাইকারীরা 18 ঘন্টার আলটিমেটাম দেয়, না মানলে জিম্মিদের হত্যা করবে। এই চাপের মধ্যে কয়েকজন জিম্মিকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয়। এ সময় অসুস্থ এক মার্কিনী সহ 5 জনকে ছেড়ে দেওয়া হয়। 1 অক্টোবর ঢাকায় আসে জাপানের 39 জনের সরকারি প্রতিনিধি দল, সঙ্গে হাজিমে ইশি, যিনি জাপানের তৎকালীন পরিবহন প্রতিমন্ত্রী। তারা সঙ্গে নিয়ে আসেন মুক্তিপ্রাপ্ত 6 কয়েদি এবং নগদ $60 লাখ। এই সব কিছুই ঢাকায় আনা হয় আরও একটি বিমানে করে, যা ছিনতাই হওয়া বিমানের খুব কাছেই রাখা হয়েছিল। হাজিমে ইশির ভাষায় এ সময় এজি মাহমুদ কয়েকদিন ধরে না ঘুমিয়েই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন, অথচ তার মধ্যে ক্লান্তির কোনো ছাপ ছিল না।
হাজিমে ইসির উপস্থিতিতেই আলোচনায় বসেন এজি মাহমুদ। প্রথমে ছিনতাইকারীরা জানায় মাত্র 52 থেকে 53 জন জিম্মিকে ছাড়া হবে, কিন্তু মাহমুদ বারবার অনুরোধ করেন আরও বেশি যাত্রীকে ছেড়ে দিতে। দীর্ঘ তর্ক বিতর্কের পর অবশেষে তারা 82 জন যাত্রীকে মুক্তি দিতে রাজি হয়, কিন্তু এরই মধ্যেই নতুন হুমকি দেয় তারা। ছিনতাইকারীরা ঘোষণা দেন তাদের দাবি না মানলে জিম্মিদের প্রত্যেককে একে একে হত্যা করা হবে। এই সংকটময় মুহূর্তে হাজিমে ইসি নিজেই মাইক্রোফোন হাতে তুলে নেন। তিনি জাপানি ভাষায় সরাসরি প্রস্তাব দেন সব যাত্রীর বিনিময়ে তাকে জিম্মি করা হোক, কিন্তু ছিনতাইকারীরা তা প্রত্যাখ্যান করে। এরপরই হঠাৎ বিমানটি রানওয়ের মাঝামাঝি চলে যায়। বাধা পেয়ে ককপিটের জানালা খুলে এক জঙ্গি বাহিরে গুলি চালায়, আর 4 রাউন্ড গুলিতে আহত হয় সেনাবাহিনীর 2 জন সদস্য। পরে আবার আলোচনা শুরু হয়। বিমানটিকে ফিরিয়ে আনা হয় তার আগের অবস্থানে। কিছুক্ষণ পর ধাপে ধাপে যাত্রীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এদিকে পরিস্থিতি ঘিরে সরাসরি যোগাযোগ হয় টোকিও আর ঢাকার মধ্যে। সেদিন রাতেই টেলিফোনে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী তাকেও ফুকুদা ও বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1 অক্টোবর রাত প্রায় 10টা ছিনতাইকারীদের সঙ্গে নতুন এক সমঝোতায় পৌঁছানো হয়। শর্ত ছিল একজন কয়েদিকে মুক্তি দিতে হবে এবং সঙ্গে $20 লাখ নগদ অর্থ। বিনিময়ে ছাড়া হবে 10 জন নারী যাত্রীকে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় আইনগতভাবেই। প্রথমে জাপানের পক্ষ থেকে সেই কয়েদি ও টাকা সাময়িকভাবে হস্তান্তর করা হয় বাংলাদেশ সরকারের কাছে। এরপর সেটি পৌঁছে দেওয়া হয় ছিনতাই হওয়া বিমানে, যার দায়িত্ব নেয় বাংলাদেশ সরকারই। টাকা গোনার পর এবং মুক্তিপ্রাপ্ত কয়েদিকে বুঝে নেওয়ার পর ছিনতাইকারীরা কয়েক দফায় মুক্তি দেয় 61 জন যাত্রীকে। তবুও বিমানে থেকে যায় 71 জন যাত্রী এবং 9 জন ক্রু। ছিনতাইয়ের ঘটনা শুরু হওয়ার পর থেকে তখন পর্যন্ত কেটে গেছে 3 দিন 18 ঘন্টা। পরদিন দুপুরে আবারও শুরু হয় নতুন করে দর কষাকষি। এক পর্যায়ে বিকেল 5:15টার দিকে আরও 42 জন যাত্রী ও 5 জন ক্রুকে ছাড়ে জঙ্গিরা। সংকটের চতুর্থ দিনে সরাসরি হস্তক্ষেপ করলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। টাওয়ারে তিনি আদেশ দেন বিমানটিকে অনতিবিলম্বে ঢাকা ত্যাগ করতে দেওয়ার জন্য। ছিনতাইকারীদের জানানো হলো তাদের এখনই ঢাকা ত্যাগ করতে হবে। রানওয়েতে বিমানটিকে আটকে রাখার জন্য রাখা ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরিয়ে নেওয়া হলো। এর কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়াল দিল বিমানটি, যাদের নতুন গন্তব্য ছিল আলজেরিয়া। ঢাকা ছাড়ার পর ছিনতাইকারীরা বেতার বার্তায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায়। তারা বলে তাদের মিশন সফল হয়েছে। 3 অক্টোবর ভোরে বিমানটি প্রথম নামে কুয়েতে। কুয়েতের স্থানীয় সময় তখন রাত 1:43। সেখানে 60,000 পাউন্ড জ্বালানি নেওয়ার পর 29 জন আরোহী ও ছিনতাইকারীদের নিয়ে আবারও উড়ে যায় বিমানটি। তাদের পরবর্তী গন্তব্য সিরিয়ার রাজধানী দামেস্ক। সেখানে মুক্তি পায় আরও 10 জন। তখনও বিমানে জিম্মি 19 জন। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল 4টার পর বিমানটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে আল বাইদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মুক্তি দেওয়া হয় বাকি জিম্মিদের। এই ঘটনার উপর জাপানি মন্ত্রী হাজিমে ইসি একটি বই লেখেন। বইটির মুখবন্ধে উল্লেখ করেছেন 151 জন জিম্মিকে মুক্ত করার জন্য জাপান সরকার ছিনতাইকারীদের দাবি মেনে নেয়। বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে দেওয়া হয়। ছাড়তে হয় জাপানি কারাগারে থাকা কয়েকজন সন্ত্রাসী ও অপরাধীকেও। তবে সরকারের এই সিদ্ধান্ত, যা আইন বহির্ভূত ও আত্মসমর্পণের শামিল, যা দেশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার ঝড় তোলে। এ ধরনের আরও ভিডিও দেখতে ভিজিট করুন প্রথমআলো.com/ভিডিও আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।